একটা দৃশ্য কল্পনা করো। রাত ৩টে, ঘরের আলো নেভানো। তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, বারবার সেই একই চ্যাটবক্স চেক করছো, যেখানে শেষ মেসেজটা ছিল তোমার। একটা নীল টিক পড়ে আছে, কিন্তু কোনো উত্তর নেই। তুমি খুঁজছো, কোথায় ভুল হলো? গতকালও তো সব ঠিক ছিল। গতকালও তো সে বলেছিল সে তোমাকে ছাড়া বাঁচবে না। তবে আজ কেন সে মৃত মানুষের মতো নীরব? একেই বলে ঘোস্টিং, বা হঠাৎ করে হারিয়ে যাওয়া। এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু নেই। ঝগড়া হলে তুমি অন্তত জানতে কেন সে রেগে আছে, কিন্তু এই নীরবতা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি নিজেকে নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছ সে হয়তো ব্যস্ত, হয়তো কোনো বিপদে পড়েছে, কিন্তু তোমার আত্মা জানে তুমি নিজেকে মিথ্যা বলছো। ওশো বলতেন, সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে মানুষ পলায়ন করাকে বেশি পছন্দ করে। যে আজ অদৃশ্য হয়ে গেছে সে আসলে এক চরম ভীরু। সে তোমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো সাহস রাখে না। আজকের ভিডিওতে আমি তোমাকে 7টি এমন রূঢ় সত্যের মুখোমুখি করব যা তোমার এই অপেক্ষার অবসান ঘটাবে। ভিডিওর একদম শেষে একটি বিশেষ বোনাস পয়েন্ট থাকবে, যেখানে আমি বলবো এই নীরব খুনিকে কিভাবে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করা যায়। এই অংশটা মিস করলে তুমি সারা জীবন এক ছায়ার পেছনে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। নিজেকে একবার শেষবারের মতো জিজ্ঞেস করো, তুমি কি সত্যিই তাকে ভালোবাসছো, নাকি তুমি তার দেওয়া এই নীরবতার ফাঁসির কাছে নিজেকে সঁপে দিয়েছ? চলো আজ নীরবতার এই অন্ধকার সাগরে ডুব দিই, যেখানে ওপরে পানি স্থির থাকলেও নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব সত্য। আজ আমরা 7টি এমন রূঢ় মুক্তা খুঁজে বের করব যা তোমার এই বিষাক্ত অপেক্ষার অবসান ঘটাবে। এই 7টি মুক্তা হল: প্রথম মুক্তা, সংঘাতের ভয়। কেন ভীরু মানুষগুলো কোনো কথা না বলে পালিয়ে যাওয়াকেই সহজ পথ মনে করে? দ্বিতীয় মুক্তা, অপশন হওয়ার অভিশাপ। যখন সে তোমাকে আর মানুষ নয় বরং একটি পুরনো খেলনা মনে করতে শুরু করে। তৃতীয় মুক্তা, অহংকারের অদৃশ্য দেয়াল। ওশোর মতে নীরবতা কিভাবে অন্যকে নিয়ন্ত্রণ করার একটি কুৎসিত অস্ত্র হয়ে ওঠে। চতুর্থ মুক্তা, ইমোশনাল ইম্যাচুরিটি। কেন বয়সে বড় হলেও অনেকেই মানসিকভাবে শিশুর মতো অপরিপক্ক থেকে যায়। পঞ্চম মুক্তা, আধ্যাত্মিক ভিক্ষাবৃত্তি। তুমি কি উত্তরের জন্য তার দরজায় ভিক্ষা করছো? একাকিত্বের এই আতঙ্ক কেন তোমাকে ছোট করছে? ষষ্ঠ মুক্তা, মালিকানার বিষ। তোমার অতিরিক্ত অধিকার বোধ কি তাকে অদৃশ্য হতে বাধ্য করেছে? এবং সবশেষে বোনাস, মুক্তির মহাপথ। ওশোর দর্শনের আলোয় কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে নিজেকে আবার নতুন করে গড়ে তোলা যায়। প্রতিটি পয়েন্টের মধ্যে থাকবে বাস্তব জীবনের ক্ষত, ওশোর গভীর দার্শনিক চপেটাঘাত এবং তোমার নিজেকে প্রশ্ন করার একটি আয়না। প্রস্তুত? তবে প্রথম মুক্তার দিকে এগিয়ে যাই। পয়েন্ট 1, সংঘাতের ভয়, ভীরু মানুষের পলায়ন। ওশো একবার একটি মজার গল্প বলেছিলেন। এক ব্যক্তি তার এক বন্ধুকে খুব ভয় পেত। কেন? কারণ বন্ধুটি যখনই দেখা হতো টাকা ধার চাইত। একদিন দূরে সেই বন্ধুকে আসতে দেখে ওই ব্যক্তি রাস্তার পাশের একটি নর্দমায় লুকিয়ে পড়ল। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি নর্দমায় কেন? সে কাঁপতে কাঁপতে উত্তর দিল, ওর মুখোমুখি হয়ে না বলার সাহস আমার নেই, তার চেয়ে এই নর্দমার গন্ধ অনেক ভালো। ওশো হাসতে হাসতে বলতেন, এই সমাজ আমাদের ভদ্র হতে শিখিয়েছে, কিন্তু সাহসী হতে শেখায়নি। যারা গোস্টিং করে তারা আসলে সেই নর্দমায় লুকিয়ে পড়া লোকটির মতো ভীরু। তারা জানে তারা তোমাকে আর ভালোবাসে না, তারা জানে এই সম্পর্কের ইতি টানা দরকার, কিন্তু তারা তোমার চোখের পানি সহ্য করার মতো শক্ত নয়। তোমার অভিযোগ, তোমার প্রশ্ন কিংবা তোমার ভাঙা মন দেখার সাহস তাদের নেই। তাই তারা কোনো ব্যাখ্যা দেওয়ার চেয়ে অদৃশ্য হয়ে যাওয়াকেই সহজ পথ মনে করে। ওশো বিশ্বাস করতেন, সত্যের মুখোমুখি হতে হলে একটি মেরুদণ্ড প্রয়োজন। যারা গোস্টিং করে তারা মানসিক পঙ্গু। তারা সংঘাত এড়াতে চায়, কারণ তারা নিজেদের ভেতরে খুব দুর্বল। ওশো বলতেন, যে পলায়ন করে সে আসলে নিজের ভেতরের কুৎসিত রূপটাকে ভয় পায়। সে তোমাকে কোনো মেসেজ দিচ্ছে না, কারণ সে জানে কথা বলতে গেলেই তার মিথ্যাগুলো ধরা পড়ে যাবে। সে নিজের ভালো মানুষ ইমেজটা ধরে রাখতে চায়, তাই কোনো খারাপ কথা না বলে সে নিঃশব্দে সরে যায়। তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। সাকিব এবং রাফিয়ার কথা মনে করো।
সাকিবের জীবনে নতুন কেউ এসেছে, কিন্তু সে রাফিয়াকে সেটা বলার সাহস পাচ্ছে না। সে ভাবছে, যদি বলি তবে রাফিয়া কাঁদবে, সিন ক্রিয়েট করবে, আমাকে গালি দেবে। এই সিন এড়ানোর জন্য সে একদিন হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দিল। সাকিব ভাবছে সে খুব স্মার্ট কাজ করেছে, কিন্তু আসলে সে একজন মানসিক কাপুরুষ। সে রাফিয়াকে একটি উত্তরহীন প্রশ্নের পাহাড়ে দাঁড় করিয়ে দিয়ে নিজের অপরাধ বোধ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এখনই নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সেই ভীরু মানুষটার জন্য কাঁদছ যার তোমার চোখে চোখ রেখে কথা বলারও যোগ্যতা নেই, যে তোমার প্রশ্নের উত্তর না দিয়ে নর্দমায় লুকিয়ে পড়েছে? তার জন্য তোমার এই মূল্যবান চোখের জল কি আদেও সার্থক? কিন্তু এই ভীরুতা কি একমাত্র কারণ? না, পরের পয়েন্টটা তোমার ইগোতে আরও জোরে আঘাত করবে, কারণ সেখানে আমরা দেখব কিভাবে তুমি অজান্তেই তার কাছে একজন মানুষের বদলে একটি বস্তু হয়ে উঠেছিলে। পয়েন্ট 2, অপশন হওয়ার অভিশাপ, ভালোবাসার ব্যবসায়িক রূপ। ওশো একবার বলেছিলেন, এক ধনী ব্যক্তি তার পুরনো গাড়িটি গ্যারেজের এক কোণায় ফেলে রেখেছিল। সে নতুন একটি চকচকে গাড়ি কিনেছে, তাই পুরনোটার কথা তার আর মনেই নেই। একদিন তার বন্ধু জিজ্ঞেস করল, গাড়িটা বিক্রি করে দিচ্ছ না কেন? সে হাসল, বিক্রি করার দরকার কি? ওটা থাক না, যদি কখনো নতুন গাড়িটা নষ্ট হয় তখন ওটা চালানো যাবে। ওশো বলতেন, আধুনিক মানুষের মন এখন ঠিক এই গ্যারেজের মালিকের মতো। তারা মানুষকে আর মানুষ মনে করে না, মনে করে গ্যারেজে রাখা এক একটি অপশন। যে তোমাকে ঘোস্ট করছে সে আসলে তোমাকে তার জীবনের কোনো এক অন্ধকার কোণায় স্পেয়ার টায়ার হিসেবে ফেলে রেখেছে। ওশো বিশ্বাস করতেন যে প্রেমে যখন গভীরতা কমে যায় তখন তা পণ্যে পরিণত হয়। আজকের এই ডিজিটাল যুগে সম্পর্ক অনেকটা ফাস্ট ফুডের মতো, একটার স্বাদ শেষ হলে মানুষ আরেকটা খোঁজে। ওশো বলতেন, তুমি যখন কারোর জন্য সারাক্ষণ সহজলভ্য থাকো তখন সে তোমাকে মানুষ হিসেবে নয়, একটি আইটেম হিসেবে দেখতে শুরু করে। ঘোস্টিং কেন হয়? কারণ সে তার গ্যারেজে নতুন কোনো চকচকে গাড়ি খুঁজে পেয়েছে। সে তোমাকে কোনো ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মনে করে না, কারণ সে জানে তুমি তো গ্যারেজেই আছো। যদি কখনো তার নতুন অপশনগুলো তাকে হতাশ করে, সে আবার এসে তোমার দরজায় কড়া নাড়বে। সে তোমাকে মানুষ হিসেবে মর্যাদা দেয় না, কারণ তার কাছে প্রেমের সংজ্ঞা হল সুযোগ। একটা বাস্তব উদাহরণ শুনেন। সুমাইয়া এবং আরিফের কথা ভাবো। সুমাইয়া যখন আরিফকে ঘোস্ট করতে শুরু করল, আরিফ ভাবল সুমাইয়া হয়তো কোনো বড় বিপদ হয়েছে, কিন্তু কয়েকদিন পর সে দেখল সুমাইয়া অন্য একজনের সাথে ক্যাফেতে বসে হাসছে। সুমাইয়া আরিফকে ব্লক করেনি, কোনো ঝগড়াও করেনি, সে শুধু কথা বলা বন্ধ করে দিয়েছে, যাতে আরিফকে সে ঝুলিয়ে রাখতে পারে। আরিফ তার কাছে কোনো আবেগ নয়, কেবল একটি অপশন ছিল। এখনই ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে দেখো, এমন কতজনের জন্য তুমি তোমার সব কাজ ফেলে অপেক্ষা করো, যাদের কাছে তুমি কেবল একটা ব্যাকআপ প্ল্যান। সেই মানুষটার জন্য অপেক্ষা করা কি সত্যিই বুদ্ধিমত্তার কাজ, যে তোমাকে দাবার গুটির মতো ব্যবহার করছে? কিন্তু এই অপশন হওয়াটাই কি সব? না, পরের পয়েন্টটা আরও বেশি রূঢ়, কারণ ওশো আমাদের দেখাবেন কিভাবে এই নীরবতা আসলে এক ধরনের নির্দিষ্ট নিয়ন্ত্রণ বা মানসিক ভিক্ষাবৃত্তি। পয়েন্ট 3, অহংকারের অদৃশ্য দেওয়াল, সাইলেন্ট ট্রিটমেন্টের বিষ। যাকে তুমি গোস্টিং বলছো সেটা আসলে এক ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট। এটি একটি নিষ্ঠুর মনস্তাত্ত্বিক খেলা। ওশো একবার একটি চমৎকার কৌতুক বলেছিলেন। এক ব্যক্তি তার স্ত্রীর ওপর রাগ করে ঠিক করল সে আর কথা বলবে না। সে একটা কাগজে লিখে স্ত্রীর বালিশের পাশে রাখল, কাল সকাল 7টায় আমাকে জাগিয়ে দিও। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল 10টা বেজে গেছে। রাগে অগ্নিশর্মা হয়ে সে যখন স্ত্রীকে বকতে যাবে তখন দেখল তার বালিশের পাশে একটা কাগজ রাখা, সেখানে লেখা 7টা বেজে গেছে, এখন ঘুম থেকে ওঠো। ওশো হাসতে হাসতে বলতেন, অনেক মানুষ এই নীরবতাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যকে শাস্তি দেওয়ার জন্য। সে আজ কথা বলছে না, কারণ সে জানে তার এই নীরবতা তোমাকে অস্থির করে তুলবে। তুমি যত বেশি ছটফট করবে, তার অহংকার বা ইগো তত বেশি তৃপ্ত হবে। সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে, কারণ তার একটা মেসেজ বা কলের ওপর তোমার পুরো দিনের সুখ শান্তি নির্ভর করছে। ওশো বিশ্বাস করতেন যে প্রেম হলো মুক্তি, কিন্তু অহংকার হলো শেকল। ঘোস্টিং হলো সেই শেকলের সবচেয়ে বিষাক্ত রূপ।
অহংকারী মানুষ সবসময় চায় অন্যকে অপেক্ষা করাতে, কারণ অপেক্ষা করানোটা তাকে এক ধরনের পাওয়ার বা শক্তি দেয়। যে তোমাকে ঘোস্ট করছে সে আসলে তোমার ওপর একটা অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখছে। সে তোমাকে উত্তরহীন রেখে দিয়েছে যাতে তুমি সারাক্ষণ তাকে নিয়ে ভাবতে বাধ্য হও। সে তোমার চিন্তার জগতের মালিক হয়ে বসতে চায়। একটু ভেবে দেখো সায়ান আর অবন্তীর কথা। সায়ান ছিল অবন্তীর পুরো পৃথিবী, কিন্তু একদিন কোনো কারণ ছাড়াই সায়ান উধাও। অবন্তী ভাবল সে হয়তো মরে গেছে, নয়তো বড় কোনো বিপদে পড়েছে। সে সায়ানের বন্ধুদের ফোন করল, হসপিটালে খোঁজ নিল, কিন্তু 3 দিন পর দেখল সায়ান অন্য একজনের ছবির নিচে হাসি মুখে কমেন্ট করছে। এই যে সায়ান অবন্তীকে কোনো ব্যাখ্যা দিল না, এটা কেবল ভীরুতা নয়, এটা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্ব বা ইগো। সে নীরবে অবন্তীকে বুঝিয়ে দিল যে তার জীবনে অবন্তীর গুরুত্ব এতটাই কম যে একটি বিদায় বলার প্রয়োজনও সে বোধ করে না। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি তার অহংকারকে বড় করার জন্য নিজেকে ডাস্টবিন বানাচ্ছ? যে নীরব থেকে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পায় সে কি সত্যিই তোমার ভালোবাসার যোগ্য, নাকি সে আসলে তোমার মানসিক শক্তির ওপর পরজীবী হয়ে বেঁচে আছে? উত্তরটা কমেন্টে লিখতে হবে না, শুধু নিজের বিবেককে দাও। পয়েন্ট 4, ডোপামিন ডাম্পিং, যখন তুমি আর নেশাগ্রস্ত নও। উশো একবার বলেছিলেন এক মাতাল প্রতিদিন মদের দোকানে যেত। একদিন দোকানদার তাকে দেখে বলল, আজ তোমাকে খুব মনমরা লাগছে কেন? মদ কি খারাপ? মাতাল উত্তর দিল, মা, মদ আগের মতোই আছে, কিন্তু আমার ভেতরে আর সেই নেশাটা হচ্ছে না, আমাকে আরও কড়া কিছু দাও। ওশো হাসতে হাসতে বলতেন, মানুষের মনও ঠিক এই মাতালের মতো। সে কোনো মানুষকে ভালোবাসে না, সে আসলে সেই মানুষটার থেকে পাওয়া নেশা বা উত্তেজনাকে ভালোবাসে। গোস্টিং হওয়ার একটা রূঢ় কারণ হল তুমি তার কাছে এখন আর কোনো থ্রিল বা উত্তেজনা নও। ওশো বিশ্বাস করতেন যে অধিকাংশ সম্পর্ক শুরু হয় কেবল জৈবিক বা মানসিক উত্তেজনার কারণে। সে যখন তোমাকে প্রথম মেসেজ পাঠিয়েছিল তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হচ্ছিল। তোমার থেকে রিপ্লাই পাওয়ার সেই অপেক্ষা, সেই নতুনত্ব তাকে নেশা ধরিয়ে দিয়েছিল। কিন্তু এখন তুমি তার কাছে একটি পঠিত বই। সে তোমার সব গল্প জানে, তোমার সব প্রতিক্রিয়া জানে। ওশো বলতেন, যে প্রেম কেবল উত্তেজনার ওপর দাঁড়িয়ে থাকে সেই প্রেম একঘেয়েমি আসার সাথে সাথেই মরে যায়। সে তোমাকে ঘোস্ট করেছে কারণ তার মস্তিষ্ক এখন অন্য কোথাও নতুন কোনো নেশার খোঁজ পেয়েছে। সে তোমাকে কোনো বিদায়বাণী জানায়নি, কারণ ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিসের প্রতি মানুষের কোনো দায়বদ্ধতা থাকে না। ফারহান এবং মিমির কথা ভাবো। ফারহান মিমির জন্য পাগল ছিল, কিন্তু 3 মাস পর ফারহান হুট করে গায়েব। মিমি ভাবছে, আমি কি খারাপ ব্যবহার করেছি? না, ফারহান আসলে মিমির প্রেমে পড়েনি, সে মিমির থেকে পাওয়া সেই অ্যাড্রেনালিন রাশ বা উত্তেজনার প্রেমে পড়েছিল। যখন সেই উত্তেজনাটা পুরনো হয়ে গেল, ফারহান আর মিমিকে সহ্য করতে পারল না। সে এখন অন্য কারো ইনবক্সে সেই একই ডোপামিন খুঁজছে। নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি তার জন্য কেবল একটি বিনোদন ছিলে? যে তোমাকে বিনোদন হিসেবে ব্যবহার করে বোরিং হয়ে যাওয়ার পর ফেলে দেয়, তাকে কি আদেও তোমার জীবনে কোনো মানুষের মর্যাদা দেওয়া উচিত? পয়েন্ট 5, ডিজিটাল আইসোলেশন, অদৃশ্য হওয়ার যান্ত্রিক সুবিধা। ওশোর একটি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ছিল। তিনি বলেছিলেন, যন্ত্র মানুষকে কাছে আনেনি, বরং মানুষকে মানুষের থেকে পালানোর 1000টা গুলি তৈরি করে দিয়েছে। আগে কারো থেকে আলাদা হতে হলে তাকে সামনাসামনি দেখতে হতো, কথা বলতে হতো। এখন শুধু একটা আনফলো বা সাইলেন্ট নোটিফিকেশন যথেষ্ট। ঘোস্টিং আসলে আধুনিক প্রযুক্তির দান করা এক ধরনের শয়তানি। ওশো বলতেন, আমরা যখন মানুষের সাথে যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করি তখন অপর প্রান্তের মানুষটিকে আমরা আর জীবন্ত মনে করি না। সে কেবল একটা প্রোফাইল পিকচার আর কিছু টেক্সট। ঘোস্টিং কেন সহজ? কারণ সে যখন তোমাকে ইগনোর করছে তাকে তোমার চোখের জল দেখতে হচ্ছে না, সে স্ক্রিনের ওপাশে নিরাপদ। ওশো বিশ্বাস করতেন যে মানুষের সহানুভূতি মরে যাচ্ছে কারণ আমরা এখন হৃদয়ের বদলে প্লাস্টিক আর কাঁচের সাথে কথা বলি। সে তোমাকে ঘোস্ট করেছে কারণ তার কাছে তুমি কেবল একটি ইউজার নেম। তোমার অস্তিত্ব যে রক্তমাংসের তা তার যান্ত্রিক মস্তিষ্ক আর অনুভব করতে পারছে না। রাহাত আর তনুর গল্পটা দেখো।
তারা 2 বছর অনলাইনে কথা বলেছে, কিন্তু যেদিন রাহাতের মনে হলো সে আর কথা বলবে না, সে শুধু ফোনটা বন্ধ করে দিল। তার মনে একবারও হলো না যে তনু ওপাশে একটি জীবন্ত মানুষ। রাহাতের কাছে তনু ছিল কেবল একটা চ্যাট বক্স। মানুষ যখন মানুষকে ডেটা হিসেবে দেখতে শুরু করে, তখন তাকে ডিলিট করাটা তাদের কাছে কোনো অপরাধ মনে হয় না। ভাবো তো একবার, তুমি কি এমন কারোর জন্য প্রাণ দিচ্ছ যার কাছে তোমার পুরো অস্তিত্বটা কেবল কয়েক কিলোবাইট ডেটা? যে তোমাকে একটা সফটওয়্যারের মতো আনইনস্টল করে দিয়েছে, তার জন্য তোমার এই বুক ফাটানো হাহাকার কি সত্যিই মানায়? পয়েন্ট 6, মালিকানার বিষ, শ্বাসরুদ্ধকর প্রেমের পলায়ন। ওশো একবার বলেছিলেন, সুন্দর একটি পাখি দেখে তুমি তাকে ভালোবেসে খাঁচায় বন্দি করলে। পাখিটি পরদিন মারা গেল। তুমি কাঁদলে, কিন্তু ওশো বললেন, তুমি পাখিটিকে ভালোবাসোনি, তুমি তাকে নিজের করতে চেয়েছিলে। ভালোবাসা আর মালিকানা এক জিনিস নয়। অনেক সময় গোস্টিং ঘটে কারণ তোমার ভালোবাসা অপরজনের জন্য গলার ফাঁসি হয়ে দাঁড়ায়। তুমি হয়তো তার প্রতিটি পদক্ষেপের হিসাব নিতে, তার বন্ধুদের ব্যাপারে ঈর্ষান্বিত হতে বা তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইতে। ওশো বিশ্বাস করতেন যে স্বাধীনতা হল মানুষের সর্বোচ্চ মূল্য। যখন কেউ অনুভব করে সে মানসিকভাবে বন্দী হচ্ছে, তখন সে কোনো ঝগড়া বা তর্কে না গিয়ে স্রেফ উধাও হয়ে যাওয়াকে মুক্তির পথ হিসেবে বেছে নেয়। নিঝুম আর রাতুলের কথা ভাবো। নিঝুম রাতুলকে এতটাই নিজের সম্পত্তি মনে করত যে রাতুলের নিজস্ব কোনো আকাশ ছিল না। রাতুল কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছুর কৈফিয়ত দিতে হতো। রাতুল জানত যদি সে বিচ্ছেদের কথা বলে তবে নিঝুম তাকে যেতে দেবে না, বরং আরও বেশি নাটক করবে। তাই রাতুল একদিন স্রেফ অদৃশ্য হয়ে গেল। ওশো বলতেন, তুমি যাকে বন্দি করো সে তোমার কাছ থেকে পালাতে চায়। এখানে ঘোস্টিং কোনো নিষ্ঠুরতা নয়, বরং এক ধরনের জীবন বাঁচানোর লড়াই বা সার্ভাইভাল ইনস্টিংক্ট। নিজেকে সৎভাবে প্রশ্ন করো, তুমি কি তার ফোন চেক করতে চাইতে? তুমি কি পার্টনার নাকি পেরেন্ট হতে চেয়েছিলে? যদি তোমার প্রেম কাউকে বন্দি করে, তবে সেটা প্রেম নয়, সেটা একটা মানসিক কারাগার। আর সেই কারাগার ভেঙে কেউ যখন পালিয়ে যায়, তখন তার পিছে ছুটে চলা কেবল বোকামি ছাড়া আর কিছুই নয়। এতক্ষণ তুমি যে সত্যগুলো শুনলে, মানসিক ভীরুতা, অপশনের অভিশাপ, অহংকারের দেয়াল, ডোপামিন ডাম্পিং, যান্ত্রিক বিচ্ছিন্নতা এবং মালিকানার বিষ, এগুলো তোমার মনের ভেতর হয়তো একটা ঝড় তুলে দিয়েছে। ওশো বলতেন, পুরনো দালান ভাঙলেই কেবল নতুন দালান ওঠা সম্ভব। তুমি আজ যে ভাঙচুরের মধ্য দিয়ে যাচ্ছ, যে অপমানের নীরবতায় পুড়ছ, সেটা আসলে তোমার ভেতরে এক নতুন তুমিকে জন্ম দেওয়ার প্রস্তুতি। তুমি হয়তো ভাবছ, সবই তো বুঝলাম, কিন্তু এই বুক ফাটানো হাহাকার থামাবো কিভাবে? ওই চ্যাট বক্সের দিকে তাকিয়ে থাকার নেশা কাটাবো কিভাবে? যখন সত্য তোমাকে আঘাত করে, তখন জানবে তোমার অপারেশন চলছে। আর অপারেশন কখনোই ব্যথামুক্ত হয় না, কিন্তু এই ব্যথার পরেই আসে মুক্তি। চলো তবে সেই মুক্তির মহাপথে হাঁটি। বোনাস, মুক্তির মহাপথ, ওশোর ধ্যানের দর্শন। ওশো একবার বলেছিলেন, তুমি নিজেকে হারিয়েছ অন্যের মধ্যে, তাই নিজেকে ফিরে পেতে হলে তোমাকে আবার নিজের কাছেই ফিরতে হবে। ঘোস্টিংয়ের সবচেয়ে বড় ক্ষত হল এটি তোমাকে বিশ্বাস করায় যে তুমি একা, তুমি পরিত্যক্ত। কিন্তু ওশোর মতে একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয়। লোনলিনেস হলো কারোর অভাব বোধ করা, আর অ্যালোননেস হলো নিজের সাথে থাকার আনন্দ উদযাপন করা। যে আজ তোমাকে কোনো উত্তর না দিয়ে চলে গেছে, সে আসলে তোমাকে একটি অমূল্য উপহার দিয়ে গেছে। সে তোমাকে তোমার নিজের সত্তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ওশো বলতেন, যে নিজের নীরবতায় বসতে পারে সে নিজের আত্মার সাথে কথা বলতে পারে। তুমি যদি নিজেকেই সহ্য করতে না পারো, তবে অন্য কেউ তোমাকে কেন সহ্য করবে? তাই অন্যের উত্তরের জন্য ভিক্ষা করা বন্ধ করো। ব্যবহারিক পদক্ষেপ: আজ রাতে ঘুমানোর আগে 10 মিনিটের জন্য ফোনটা সুইচ অফ করো। অন্ধকারে শুয়ে শুধু নিজেকে একটা প্রশ্ন করো, এই সম্পর্কে আমি কি দিচ্ছিলাম? আমার পূর্ণতা নাকি আমার শূন্যতা? ওশোর ভাষায়, বি আ লাইট আনটু ইয়োরসেলফ, নিজের আলো নিজেই হও। পরের 24 ঘন্টা তাকে একটিও মেসেজ দিও না, তার প্রোফাইল চেক করো না। এই সময়টা ব্যয় করো সেই কাজটিতে যা তুমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছিলে। তাকে মিস করার সুযোগ দাও এবং একই সাথে নিজেকে নতুন করে আবিষ্কার করো।
মনে রেখো, যে তোমাকে মুক্ত রাখে তুমি তার কাছেই স্বেচ্ছায় থাকতে চাও, আর যে তোমাকে নীরবতায় বন্দী করে তার থেকে পালিয়ে যাওয়াই তোমার বিবর্তন। আজকের এই ব্যবচ্ছেদ এখানেই শেষ হচ্ছে। আমরা দেখলাম মানসিক ভীরুতা, অপশনের অভিশাপ, অহংকারের দেয়াল, ডোপামিন ডাম্পিং, যান্ত্রিক বিচ্ছিন্নতা আর মালিকানার বিষ কিভাবে এই বিষাক্ত উপাদানগুলো মিলে একটি সম্পর্কের অপমৃত্যু ঘটায়। ভিডিও শেষ করার আগে তোমার জন্য শেষ একটি টাস্ক। এই 6টি মনস্তাত্ত্বিক কারণের মধ্যে কোনটি তোমার বুকের ভেতরে সবচেয়ে জোরে আঘাত করেছে? 1 থেকে 6 শুধু নম্বরটি কমেন্টে লিখে জানাও। তোমার এই ছোট একটি উত্তর হয়তো অন্য কাউকে তার নীরব কারাগার থেকে মুক্তির পথ দেখাবে। মনে রেখো, ওশো বলেছিলেন, সত্য তোমাকে প্রথমে কষ্ট দেবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সত্যই তোমাকে মুক্ত করবে। যে আজ তোমাকে কোনো ব্যাখ্যা না দিয়ে হারিয়ে গেছে, তার নীরবতাকেই তার শেষ উত্তর হিসেবে গ্রহণ করো। নিজের আত্মসম্মানকে দাফন করে কোনো ভীরুর দরজায় ভিক্ষা করা বন্ধ করো। নিজের আলো নিজেই হয়ে ওঠো। ভালোবাসা বনাম আসক্তি ওপর এই সিরিজের আগের ভিডিওগুলো যদি তুমি মিস করে থাকো, তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করতে পারো। সেগুলো তোমাকে সম্পর্কের অন্ধকার দিকগুলো আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। যদি এই আলোচনা তোমার অবচেতন মনকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে বুক টক বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চেপে দাও। এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে হয়তো এই মুহূর্তে একটি উত্তরহীন মেসেজ বক্সের সামনে বসে নিজের অস্তিত্বকে তিলে তিলে শেষ করছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের সাথে থাকুন, নিজের প্রেমে পড়ুন।